এলপি গ্যাসের দাম বেড়ে কার্যকর। যতদিন জামায়াতে ইসলামী থাকবে ততদিন আওয়ামী লীগও থাকবে, মন্তব্য ফরহাদ মজহারের। সব বেসরকারি দাখিল আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল। নতুন করে বন্যার ঝুঁকিতে 5 জেলা। যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে মোটরসাইকেল শোভাযাত্রা, সংশ্লিষ্টদের বিরুদ্ধে অ্যাকশনে পুলিশ। রোনালদোর বিয়ে ঘিরে বিস্ময় কৌতূহল, শৈশবের শহরের ক্যাথেড্রালেই বসবে আসর। তসলিমা নাসরিনের নিরাপত্তার দায়িত্ব নিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়া রয়েছে অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। গৃহস্থালিতে বহুল ব্যবহৃত 12 কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের সিলিন্ডারের দাম 70 টাকা বাড়ানো হয়েছে। এর ফলে এখন থেকে সিলিন্ডারের জন্য ভোক্তা পর্যায়ের নতুন দাম কার্যকর হবে। দাম বাড়ার আগে এই 12 কেজি সিলিন্ডারের দাম ছিল 1528 টাকা। আজ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এক বিজ্ঞপ্তিতে নতুন এই দামের তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগস্ট 2026 মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের নতুন মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। বিইআরসি বলছে, বাজারে বিভিন্ন আকারের এলপিজি সিলিন্ডার পাওয়া যায়। এখন থেকে প্রতি কেজি এলপিজির দাম 133 টাকা 15 পয়সা। এই হিসাবে বিভিন্ন আকারের এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারিত হবে, যা আগে ছিল 127 টাকা 30 পয়সা। সংস্থাটি প্রতি মাসেই এলপিজির দাম নির্ধারণ করে, তবে বাজারে নির্ধারিত দামে এলপিজি বিক্রি হচ্ছে না। এলপিজির 12 কেজি সিলিন্ডার সবচেয়ে বেশি ব্যবহৃত হয় গৃহস্থালির কাজে। অভিযোগ আছে, প্রতি সিলিন্ডারের বেশি দাম নিচ্ছেন এলপিজি বিক্রেতারা। গ্যাস সংকটে পড়ে অনেকেই বাসায় রান্না করতে এলপিজি সিলিন্ডার ব্যবহারের দিকে ঝুঁকছেন। সরকারি কোম্পানির সরবরাহ করা এলপিজি 12.5 কেজি সিলিন্ডারের দাম 825 টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। অন্যদিকে গাড়িতে ব্যবহৃত এলপিজির দাম প্রতি লিটার 70 টাকা 40 পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে দাম ছিল 86 টাকা 93 পয়সা। বাংলাদেশে যতদিন জামায়াতে ইসলামী নাম নিয়ে রাজনীতি থাকবে ততদিন আওয়ামী লীগও থাকবে বলে মন্তব্য করেছেন কবি, চিন্তক ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার। একই সঙ্গে তিনি 1972 সালের সংবিধান বাতিল করে নতুন গঠনতন্ত্র প্রণয়নের দাবি জানিয়েছেন। আজ রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে 36 জুলাইয়ের অবদান, বিতর্ক ও ব্যর্থতার দায় পর্যালোচনা শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন। সংলাপের আয়োজন করে আমার বাংলাদেশ পার্টি। ফরহাদ মজহার বলেন, আমি বরাবর একটি কথা বলেছি, যদিও অনেকে এতে রাগ করছেন। আমি বলেছি, যতদিন জামায়াতে ইসলামী থাকবে ততদিন বাংলাদেশে আওয়ামী লীগ থাকবে। আমি জামায়াতে ইসলামী নাম নিয়ে রাজনীতি করার ঘোর বিরোধী, কারণ ইসলাম আমাদের ধর্ম। তার নীতিগত ও নৈতিক দিক একটি নতুন রাষ্ট্র ও নতুন সমাজ গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বক্তব্যের শুরুতে 1971 সালের মুক্তিযুদ্ধের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই বাংলাদেশ প্রথম একটি রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে বিশ্ব ইতিহাসে আত্মপ্রকাশ করেছে। এই অর্জনের সঙ্গে কোনো ধরনের আপোষ করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। দেশের সব বেসরকারি দাখিল আলিম মাদ্রাসার বিদ্যমান অ্যাডহক কমিটি বাতিল করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। একই সঙ্গে সংশোধিত প্রবিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় অনুমোদন নিয়ে আগামী 15 কার্যদিবসের মধ্যে নতুন অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। আজ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর এস.এম. তহিদুজ্জামানের স্বাক্ষর করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নির্দেশনা অনুযায়ী নতুন অ্যাডহক কমিটির সভাপতি মনোনয়নের জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা প্রশাসকের মাধ্যমে 3 সদস্যের একটি প্যানেল প্রস্তাব করবেন। শিক্ষা অনুরাগী ব্যক্তি, খ্যাতিমান সমাজসেবক, জনপ্রতিনিধি অথবা কর্মরত বা অবসরপ্রাপ্ত নবম গ্রেড বা তদূর্ধ্ব পদমর্যাদার সরকারি কর্মকর্তাদের মধ্য থেকে এই প্যানেল প্রস্তুত করতে হবে। পরে অন্যান্য সদস্যের মনোনয়নের প্রস্তাব সহ তা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে পাঠাতে হবে। তবে সিটি কর্পোরেশন এলাকার দাখিল ও আলিম মাদ্রাসার ক্ষেত্রে আলাদা বিধান রাখা হয়েছে। এসব প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির প্রস্তাব বিভাগীয় কমিশনারের মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে পাঠাতে হবে। আগামী 72 ঘন্টায় তিস্তা ও দুধকুমার অববাহিকার 5 জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সময়ে সুরমা, কুশিয়ারা, ধরলা এবং সোমেশ্বরী, ভুগাই, কংস অববাহিকার কয়েকটি জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। আজ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রকাশিত বন্যা সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। সতর্কবার্তায় বলা হয়, বর্তমানে কেবল কুশিয়ারা নদী সিলেটের ফেঞ্চুগঞ্জ স্টেশনে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে আরো বলা হয়, আগামী 72 ঘন্টায় তিস্তা ও দুধকুমার অববাহিকাভুক্ত লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলায় বন্যার ঝুঁকি রয়েছে।
এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা শোকের মাস আগস্ট উপলক্ষে যশোর শহরে কালো পতাকা হাতে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে বলে অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে একদল ব্যক্তিকে কালো পতাকা নিয়ে শহরের নিউ মার্কেট এলাকার দিক থেকে পালবাড়ির দিকে যেতে দেখা যায়। এ সময় শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। স্থানীয় একটি সূত্র দাবি করেছে, শোভাযাত্রাটির আয়োজনের সঙ্গে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার এবং জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী যুক্ত ছিলেন। এদিকে শোভাযাত্রার বিষয়ে কোতোয়ালি থানা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনাটি একটি বিচ্ছিন্ন ঘটনা। একদল যুবক একত্রিত হয়ে বিভিন্ন স্লোগান দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ পর্যালোচনা করে শোভাযাত্রায় অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। অপরাধ থেকে ফিরে এসে স্বাভাবিক জীবনে আত্মনির্ভরশীলভাবে প্রতিষ্ঠিত হতে সাজাপ্রাপ্ত ও মুক্তিপ্রাপ্ত ব্যক্তিদের পুনর্বাসনের লক্ষ্যে বাগেরহাটে সেলাই মেশিন ও মোটর চালিত ভ্যান গাড়ি বিতরণ করা হয়েছে। আজ জেল গেটে জেলা প্রশাসনের উদ্যোগে সমাজসেবা অধিদপ্তরের সহায়তায় এই অনুষ্ঠান হয়। এদিন 4 জন উপকারভোগীর হাতে একটি মোটর চালিত ভ্যান গাড়ি, 4টি সেলাই মেশিন এবং শুকনো খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট জেলা কারাগারের জেলার মোহাম্মদ আবু সাদ্দাত। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রবেশন অফিসার শেখ শহীদুর রহমান। অনুষ্ঠানে বক্তারা বলেন, পুনর্বাসনের মাধ্যমে মুক্তিপ্রাপ্ত ব্যক্তিদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করা গেলে অপরাধে পুনরায় জড়িয়ে পড়ার প্রবণতা কমবে এবং তারা আত্মসম্মান নিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। খেলার সংবাদ। পর্তুগিজ সুপারস্টার ও আল নাসর তারকা ক্রিস্টিয়ানো রোনালদো আগামী সপ্তাহে মাদিরায় এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তার দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। ব্রিটিশ গণমাধ্যম দ্য সান জানিয়েছে, 41 বছর বয়সী পর্তুগিজ মহাতারকা এবং 32 বছর বয়সী জর্জিনা ফুনচাল ক্যাথেড্রালে বিয়ের পিঁড়িতে বসবেন। বিয়ের পরবর্তী সংবর্ধনা ও জাঁকজমকপূর্ণ ভোজের অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে বিলাসবহুল 5 তারকা হোটেল স্যাভয় প্যালেসে। এর আগে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয়েছিল যে এই সপ্তাহান্তেই সিন্ত্রা শহরের কুইন্টা দা রোগাইলেরা এস্টেটে তাদের বিয়ে সম্পন্ন হবে। তবে সেই গুঞ্জন তখন বিফলে যায় যখন জানা যায় যে ওই এস্টেটটি সপ্তাহ জুড়ে সাধারণ দর্শনার্থীদের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে। ব্রিটিশ পত্রিকা জোর দিয়ে জানিয়েছে যে রোনালদো তার জন্ম শহরের ক্যাথেড্রালে বিয়ে করবেন এবং বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হবে বিকেল 3টায়। এরপর নবদম্পতি ও আমন্ত্রিত অতিথিরা স্যাভয় প্যালেসে যাবেন, যেখানে অতিথিদের আপ্যায়নের জন্য 4টি রাজকীয় রেস্তোরাঁ প্রস্তুত রাখা হয়েছে। নিজের বিয়ের জন্য জন্মভূমিকে বেছে নেওয়ার সিদ্ধান্তটি তার কাছে অত্যন্ত আবেগপূর্ণ। একসময় চরম দারিদ্র্যের মধ্যে বড় হওয়া রোনালদোকে তার সকল ভাই বোনদের সঙ্গে একটি ছোট ঘরে গাদাগাদি করে থাকতে হতো। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। বাংলাদেশ থেকে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের নিরাপত্তার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। লেখিকাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার, আমি রাজ্যের পুলিশ মন্ত্রীও। শনিবার কলকাতার রবীন্দ্র সদনে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তসলিমা নাসরিনকে এভাবেই ভরসা দেন শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে আমন্ত্রিত না হলেও হঠাৎ সেখানে হাজির হয়েছিলেন পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে লেখিকাকে স্বাগত জানিয়ে তার হাতে ঋষি বঙ্কিমচন্দ্রের ছবি তুলে দেন শুভেন্দু অধিকারী। এ সময় তিনি বলেন, পশ্চিমবঙ্গের সংবিধানের প্রতিটি স্তম্ভ সুরক্ষিত। সেই পশ্চিমবঙ্গে সবার আসার সুযোগ রয়েছে, সবার কথা বলার স্বাধীনতা রয়েছে। দর্শক, এ ছিল আজকে রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন এবং সেই সাথে সচেতন হন পানির অপচয় রোধে এবং হাম ও মশা বাহিত রোগ সম্পর্কে। শুভরাত্রি।